আসসালামু আলাইকুম। শুরু করছে অবরুদ্ধ নিশীথ উপন্যাসের পরিশিষ্টাংশ, অর্থাৎ শেষ পর্ব। 30শে জুন 2018 খ্রিস্টাব্দের সূর্য ওঠার সকালে মাহাজাবিন বসার কক্ষ থেকে উঠে আব্বুর রুমে যায়। বহুদিন বন্ধ পড়ে থাকা ধুলোজামা আলমারিটি খোলা হলো সেদিন। একটি গোল করে মোড়ানো কাগজ মাহাজাবিন বের করে এনে সিস্টারের হাতে দেয়। হাতটা একটু শিউরে ওঠে সিস্টারের। মোড়ানো কাগজটি ভারী, ভেতরে কিছু একটা। মুড়ো খুলতে আরেকটি ছোট্ট কাগজ জড়ানো ভারী বস্তুটি হাতে আসে। একটি হাত ঘড়ি। সেটার চকচকে প্লাটিনামের গোলক প্রান্তে ভোরের আলো পড়ে তা চিকচিক করে ওঠে। ওটার ডায়ালের সাথে মুড়ে থাকা চিরকুটটি খুলে পড়েন সিস্টার। উকিল ম্যাডাম, চিহ্ন না দেখা গেলে শালার মানুষ নিজের গায়ের জন্মদাগ ভুলে যায়। আমারে কি মনে রাখবে? আমার চিহ্ন রইল, রেখে দিন আপনার কাছে। নয়তো আমাকে মনে রাখার মতো কেউ হয়তো থাকবে না দুনিয়ায়। কেউ মনে না রাখলে এই দুনিয়ার দিব্যি একটা আস্ত জয়ামেরকে ভুলে যাবে। এটা ঠিক না। বড় সাহেব দিছিল এটা আমার 25তম জন্মদিনে 2012-তে। 75তমতেও যেন থাকে আপনার কাছে। ততদিনে আমি থাকবো না। ও হ্যাঁ, এটা সেই ঘড়ি যেটা আমার হাতে ছিল সেই দিন, যেদিন আপনার সাথে ভার্সিটির মাঠে আমার প্রথম দেখা। আবার এই দিনও, যেদিন আপনার নামে আমি একটা বলি চড়াইতে আসছি। এই শালা ঘড়ি আমার জন্য কুফা, আর আজ তো একখান বেইমান থাকে আমার হাতে, অথচ শালার কাটা টিকটিক করে আপনার নামে। তো এটা আপনার কাছেই থাকুক। সিস্টার 7বার পড়লেন লেখাটুকু। হাতটা শিরশির করছে বোধ হয়। এলোমেলো নজর তুলে তাকালেন মাহাজাবিনের দিকে। মাহাজাবিন মৃদু হেসে ভ্রু নাচায়। ঘড়িখানা দেখতে ইশারা করে। জয়ামের হাত ঘড়ির ক্ষেত্রে খুব শৌখিন ছিল। সব অক্ষত থাকলে নিশ্চয়ই আজও পাটোয়ারি বাড়িতে তার কক্ষের আলমারিতে নামি দামি ব্র্যান্ডের বেশ কয়েকটা ঘড়ি তোলা আছে। সেইকো, অ্যাস্ট্রন, পাটেক ফিলিপ, ক্যাসিও। সিস্টার ঘড়িখানা হাতে তুলে নেন। বেশ ভারী। অডেমার্স পিউয়েট ব্র্যান্ডের রয়্যাল 1 মডেলের হাত ঘড়ি ওটা। দাম কম বেশি লাখখানিক সব হবার কথা। এক অন্ধকার সমুদ্র অথবা কালচে স্যাফায়ার নীলমণি রত্নরঙা ঘড়ির ডায়ালটিতে সিস্টারের চোখ ধাঁধায়। ওটার ডায়ালের যে গম্ভীর রং, তার আনুষ্ঠানিক নাম মূলত ব্লু গ্র্যান্ড ট্যাপিসারি। সেই চকচকে ডায়ালে জয়ামিরের চিহ্নরূপে লেপটে আছে পুরানো কভারের শুকনো লাল তরলের ছাপ। এটা বলি চড়ানোর দিনের পরিহিত ঘড়ি যে। রক্তটুকু জয়ামিরের, এটা সিস্টার জানেন, কারণ সেই রক্তে হাত ছুঁয়ে ওনার মনে হচ্ছে এই রক্ত খুব চেনা, বহু পুরনো জানাশোনা। ওনাকে চোখের ছটফটানি দেখে মাহাজাবিন হাসে। কেমন লাগছে আপনার বহুল আকাঙ্ক্ষিত অদেখা পাপের চিহ্ন ছুঁয়ে? আরো কিছু আছে, চাই? মাহাজাবিন উঠে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সেন্টার টেবিলের উপর কিছু ধাতব পৌরষ অলংকার রাখে। দুটো ব্ল্যাক টাংস্টেনের আংটি, একটি রূপোর তৈরি রিস্টলেট, একটি প্লাটিনাম ধাতুর তৈরি শিকল আকৃতির চিকন ফিগারো চেন। তার লকেটটির আকৃতি যে অক্ষর। প্রতিটা বস্তুতে রক্তের ঘ্রাণ ও আবছা ছাপ লেগে থাকা জিনিসগুলো হাতে ছুঁয়ে সিস্টারের মনে হলো তিনি এবার স্বচক্ষে দেখতে পাচ্ছেন জয়ামিরের রক্তাক্ত নিথর দেহখানা। গুলি বুক ফুঁড়ে বেরোনোর পর রক্তের চেন ও রিস্টলেট ভিজে ওঠা দৃশ্যটি। হামজার হাহাকার আর আর্মিনীর স্তব্ধতা। এরপর জয়ামিরের রেখে যাওয়া বড় কাগজখানা সেদিন ভোর সকালে সিস্টার ক্যাথরিনের চোখের জলে ভেজেছিল। একটি A4 আকারের কাগজ, তার দুপাশ ভর্তি লেখা। চিঠি নয়, পত্র, দরখাস্ত, কোনো সংবাদ অথবা ইচ্ছেপত্র নয় ওটা। কেবল একটি কাগজ, যার এপাশ ওপাশ লেপটানো রক্তের ছোপ ছোপ দাগে, আর পৃষ্ঠাখানা ভরে কিসব লেখা। চোখের অঘটন টের পেয়ে তিনি দ্রুততা আঙুল বুলিয়ে মোছার চেষ্টা করেন। লাভ হলো না। ততক্ষণে সিস্টারের চোখের সবটুকু পানি পৃষ্ঠাখানা শুষে ভিজে উঠেছে। ওই তো কাগজের তৃষ্ণা মেটেছে কিনা বলা যায় না, কিন্তু সিস্টারের তৃষ্ণা বাড়ল। সেই তৃষ্ণা মেটানোর প্রথম ধাপে তিনি জানতে চাইলেন মাহাজাবিনের 2015 থেকে 2018 অব্দি আসার যাত্রা সম্বন্ধে কৌতূহল গাঢ়। একের পর এক প্রশ্ন করছিলেন। অনার্স শেষ বর্ষ থেকে মাহাজাবিনকে পড়াশোনায় মনোযোগী হতে হয়েছিল পুরোদমে। এই সময়টাতে নিরাপত্তা দেবার জন্য কবির চুপিসারে সর্বদা প্রস্তুত ছিল বাহিনী নিয়ে। এটার পেছনে তুলিরও হাত ছিল।
সে শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি আসার মতো তখন নায়রে আসে মাহাজাবিনের কাছে। সেই নারীকে নিরাপত্তা না দিলে সে কবিরের ঘর নাও করতে পারে, কিন্তু এটা মাহাজাবিনের পছন্দ ছিল না। এখানে একটা ঋণ জমা হবার ব্যাপার রয়ে যায়। কারো কাছে ঋণী হলে মানুষের মেরুদণ্ড ভেঙে যায়। এক্ষেত্রে বিনয়ী হতে হয়, আর বিনয় কেবলই মানুষকে সত্য থেকে পিছুপা করে। তবু কবির পিছু ছাড়েনি। এছাড়াও সে নিরাপত্তা পেয়েছিল মুরসালিনের শুভাকাঙ্ক্ষীদের কাছে, মরিয়মের খাতিরে। মরিয়মকে মুরসালিন যাদের কাছে রেখে যাত্রায় বেরিয়েছিল, তারা মরিয়মের দেখভাল করা নারীটির নিরাপত্তা দিতে সদা প্রস্তুত, যেটা খুব সক্রিয় কিন্তু আড়ালে। তারা নীরবে রোজ আমজাদ সাহেবের বাড়ি তো অবশ্যই, সঙ্গে মাহাজাবিনের বাইরে চলাচলের সময়টা পেছনে থেকেছে বরাবর। আরও ছিলেন মানসিক সঙ্গের জন্য দোলন সাহেব। 2016-এর শুরুর দিকে মাহাজাবিনের অনুরোধে দোলন সাহেব রূপকথার কেসটি হাতে নেন। দিন শেষে রূপকথা কেবলই এক শিকার। ততদিনে অবশ্য রূপকথার ভেতর থেকে মুক্তির সমস্ত আকাঙ্ক্ষা ফুরিয়ে গেছিল। কিন্তু দোলন সাহেবের প্রচেষ্টায় সে খালাস পেল বাংলাদেশের আইনি বন্দিশালা নামক উন্মাদখানা থেকে। তাকে নিতে আসার জন্য কেউ নেই জেনে বেরোবার পর সে পেয়েছিল এক অনাকাঙ্ক্ষিত নারীকে, যাকে সে কারাগারে বসে দিনের দিন একটাবার দেখা করতে আসা মানুষের কাতারে চেয়েছে। মায়াজাবিন রূপকথাকে সঙ্গে করে নিয়ে এসেছিল আমজাদ সাহেবের বানিয়ে রেখে যাওয়া ছোট্ট আশ্রয় কেন্দ্রে। এতগুলো মানুষের পেট চালানোর জন্য আমজাদ সাহেবের সামান্য জমি বিক্রির পয়সা নেহাত তুচ্ছ। জয়ামিনের রেখে যাওয়া পয়সা বলতে কিছু আছে, তা কখনো মাহাজাবিনের খেয়ালে থাকেনি। কিন্তু সে ভাবি, আম্মু ও মরিয়মকে ঠিকই আলাদা করে জিজ্ঞেস করেছিল, আপনারা চাইলে জয়ামিনের রেখে যাওয়া এই টাকা নিজেদের জন্য খরচ করতে পারেন, অনুমতি পেলে আপনাদের খরচে ওই অর্থ ব্যয় হবে। মার্জিয়া কিছুদিন কথা বলেনি তার সাথে। সেই দিনগুলোতে মাহাজাবিন খুব ছটফট করে একদিন গিয়ে ভাবির কাছে বসে জিজ্ঞেস করে, কথা বলেন না কেন আমার সাথে? ঠিক মতো খান না, আরিবাকে আমার কাছে আসতে দেন না। কি করেছি আমি? কোনো ভুল করলে শাস্তি দেন, তবুও এভাবে মুখ ফিরিয়ে থাকবেন না। মার্জিয়া হেসে ফেলে, আমার মতন মেয়ে লোকের সাথী কোথায় অন্ত তোমার থেকে মুখ ফিরিয়ে রাখার? তোমার ঘাড়ে খাচ্ছি, পড়তেছি। হাসতে হাসতে কেঁদে ফেলার দৃশ্য খুব ভয়ানক হয়। সেই দৃশ্যই দেখা গেল মার্জিয়ার মুখে। ভাবো তো অন্তু, কত বড় বোঝা আমি আর আমার এতিম মেয়ে এই দুনিয়ায়। তুমি বলছিলা আমার আর সন্তানের ভার নেবা, পারতেছো না। তুমি আমার আর আমার মেয়ের পেট চালাইতে সেই লোকের পয়সা নির্ভর করতে চাও, যে আমার সোহাগ কাটছে আমার কাছে, আমার পেটের মেরে এতিম বানাইছে। বলো, এর চাইতে লজ্জার কিছু হইতে আছে? বলো তো অন্তু, দুনিয়ার ওপর কোনো মা মেয়ে কতটা ভারী হইলে স্বামী আর বাপের খুনির পয়সায় খাওয়ার কথা ওঠে বলো? মাহাজাবিনের হাত দুটো চেপে ধরে অঝরে কেঁদে ফেল মার্জিয়া। এত খাই আমরা, তোমার যাতে ভার না হয় আমি না দর্জির কাজ করি অন্তু? তুমি কেন একটাবার ভাবলা না এই কথা আমার সামনে উচ্চারণ করা ঠিক হবে না তোমার? আমি জানি আমি অকাল বিধবা, আমার স্বামী নাই, একটা দুধের মেয়ে, তাই বলে তুমি আমার স্বামীর খুনের রক্তমাখা পয়সা আমার জন্য বরাদ্দ করতে চাইবে অন্তু? আমার তো বাপের বাড়ি সচ্ছল না অন্তু, তাই আমি চাইলেও ওদের কাছে যাইতে পারবো না। মাহাজাবিন সহ্য করতে না পেরে ধমকে উঠল, চুপ করুন আপনি, কথা বলার সুযোগই দিচ্ছেন না। পাগল হয়েছেন? আমাকে কি পাথর লাগে আপনাদের? অমানুষ জানোয়ার ভাবতে ভালো লাগে সবার? সবাই কি মনে করেন নিজেদেরকে? এক আপনাদের ব্যথা আছে, শোক আছে, ঘেন্না আছে, অভিযোগ আছে, আর আমি গাছ, গাছেরও তো ব্যথা থাকে। আপনারা কেউ সেটাও ভাবেন না আমায়। মাহাজাবিনের চোখ ছলছল করে, কিন্তু জল গড়ানোর অনুমতি নেই বলে কাল শুকনো রয়ে যায়। ওটা আমার দেনমোহরের টাকা, আসামি হিসেবে ওটা অন্তত স্বামী হিসেবে দিয়ে গেছে আমার আসামি। আমি এই অপদার্থ জীবনটাকে সেই নরকের অতিথির কাছে বিক্রি করেছিলাম বাপ আর সমাজের দায়ে। সেই টাকা ওটা অবশ্যই জয়ামিনের দেওয়া টাকা, কিন্তু ওতে অধিকার শুধু আমার। তাহলে তুমি কেন আজ পর্যন্ত ওই টাকা থেকে এক আনা পয়সা খরচা করো না নিজের জন্যে? অসুখে যে মরবা কখন জানি, এক পয়সাও কেন নিজের জন্য ভাঙো নাই? তাইলে আমার মেয়ে আর আমার জন্য ওই টাকার প্রশ্ন উঠাইলা কেন? মাহাজাবিনের কাছে জবাব নেই। সে চুপচাপ উঠে চলে এসেছিল মার্জিয়াকে শান্তিমতো কাঁদতে দিয়ে। মার্জিয়ার মতো রাবেয়া কথা বন্ধ করেনি, শুধু চুপচাপ কিছুক্ষণ চেয়ে থেকে বলেছিলেন, তোর বাপের পয়সা আমার জন্য যথেষ্ট নন তো?
খুব বেশি হয়ে যাচ্ছে আমার খরচা? মাহাজাবিন লজ্জায় আর তাকাতে পারেনি আম্মুর দিকে। আর মরিয়ম বলেছিলেন, আমি তো জয়ের জিম্মায় আসি নাই, আইসি আমজাদ ভাইজানের মেয়ের আশ্রয়ে। সুতরাং জয়ামিরের সঁপে যাওয়া সম্পত্তির দলিল, নগদ অর্থের চেক বই প্রভৃতি রাবেয়ার কক্ষের আলমারিতে ধুলোয় ভারী হতে লাগলো। জমি বিক্রির টাকা থেকে সামান্য কিছু নিজের পড়ালেখার জন্য রেখে বাকিটা সবার চিকিৎসা, পোশাক, খাবারে লেগে যেতে লাগলো। কিন্তু নিজের মারাত্মক অসুস্থতাকে এড়িয়ে যেতে মাহাজাবিন দক্ষ। আরিবাকে একটি সুন্দর জীবন দেবার প্রতিশ্রুতি মিথ্যা হতে লাগলো। তার দুধের দাম, যাবতীয় খরচায় সে হিমশিম খেতে লাগলো। পরনের ছেঁড়া জামাটাকেও দেখার আগেই রাতে সেলাই করে নেওয়া রোজকার কর্ম হয়ে দাঁড়ালো। তার তখন শুধু একজন ফিজিওলজিস্ট নয়, সঙ্গে সাইকোলজিস্ট নিয়মিতভাবে প্রয়োজন। সারাদিন যেমন তেমন, রাতগুলো ভয়াবহ। মানসিক অসুস্থতা চরমে পৌঁছতে লাগলো। মাঝে মধ্যে মানসিক যন্ত্রণা, আত্মহত্যার লোভ দেখাতে অব্দি ছাড়েনি তাকে। চেহারার লাবণ্য, মুখের হাসি, শরীরের সুস্থতা বিলীন হয়ে গেল। শুধু চলতে লাগলো তার জীবনযুদ্ধ ও পড়ালেখা। মার্জিয়া সেলাই মেশিনে পা চালাতে চালাতে প্রায়শই তাকে ডেকে বলতো, তুমি জানো তুমি পাগল। অন্যভাবে এটারে বলে বদ্ধ উন্মাদ, নাইলে এমনি মানুষ বাঁচে এতটা পারে? আপনার কথা বলুন, আপনি যুবতী নারী ভাবি, ছোট্ট একটি মেয়ে আপনার, বিয়ে করতে রাজি হন, আমি ব্যবস্থা করব। এই জীবন এভাবে যাবে না। তুমি কি চাও আমি সব ভুলে অন্য কারোর সাথে সুখী হব, স্বপ্নের মতো সহজ সব? আর আমার মেয়ে অন্য লোকের ঘরে বোঝা হবে? ওকে আমি রাখবো। বাপহীন জীবন আমার মেয়ে জীবন পাওয়ার আগেই পাইছে, অন্তু মাহীন জীবন আমি তাকে দেব না। তুমি কি বলো, মনে আছে? নিজে যেমন বিয়ে বলতে একবার একজন একজন বুঝো, তোমার নাকি এক জীবনে এক নারীত্বে এক পুরুষই সই। আমাকেও তাই বুঝতে দাও। তাও তো তোমার স্বামী ছিল পাপীদের সর্দার, আর আমার কিনা এক নাজুক শিকার। একথা আর কোনোদিন বলো না আমাকে। এই পর্যায়ে সিস্টার ক্যাথারিন এক টুকরো হেসে বলেছিলেন, আমি তোমার গল্পে বহুবার ঘুরে মাঝে মধ্যে এক জায়গায় ঠেকেছি মায়াজাবিন। সতী নারী তুমি, অথচ বিধাতা তোমার সতীত্বের কি কঠোর পরীক্ষা নিলেন বলতো। সতী নারীকে তিনি পতি দিলেন পাপী। এত পাপ তোমার পতি করেছে, অথচ তার একচুল হক তুমি নষ্ট করনি তার অজান্তেও। জয়ামিনের হাতের বৈবাহিক রেখা খারাপ ছিল না বলো? একটাবার সেই খুনির হাত দুটো দেখলে আরো ভালো বুঝতাম সে কি করে সতী পেল। সে সতী পায়নি মাদাম, সতীত্ব লুট করে তবে গ্রহণ করেছিল আমায়। আমি যখন তার হয়েছি আর সতী ছিলাম না। গর্ধব তুমি, চুপ করে শোনো আমার কথা। হিন্দু পুরাণ পড়েছ? না। সেখানে বলা আছে, সতী নারীর চোখের জলে অভিশাপে রাজ্য পুড়ে ছাই হয়, বুঝলে? মায়াজাবিন চুপ করে রয়। সে কি সত্যি সতী নারী? স্বেচ্ছায় একটু অসতী সে হতে পারে না কখনো? আরো এমন ঘটনা আছে, সিস্টার সেসব শুনলে আরো বেশি করে এসব বলবেন। সেসবের মাঝে মাহাজাবিনের কাছে একদিন সংবাদ এসেছিল, পরাগ আজগরের ফাঁসির রায় দিয়েছে। পরাগ একটাবার তার সঙ্গে দেখা করতে চায়। মাহাজাবিন গেল না। পরপুরুষের সঙ্গে অকারণে দেখা করার প্রশ্ন ওঠে না। তবে খারাপ লাগলো কিছুটা। কিন্তু রূপকথা অনুরোধ করলেও সে যায়নি। তার কাছে তখনও জীবন্ত যন্ত্রণা পলাশের রুফটপের সেই সন্ধ্যারাত, যেখানে তাকে অসৎ হাত ছুঁয়ে দিয়েছিল, আর পরাগ আড়ালে তার প্রতিনিধিত্ব করেছিল। মাহাজাবিনের পড়ালেখার পরিকল্পনা আমজাদ সাহেব ঠিক করে রেখে গিয়েছিলেন। মাহাজাবিনের ইচ্ছে ছিল কোনো স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয় থেকে LLB-তে অনার্স শেষ করে মাস্টার্স অফ ল করার, উচ্চতর শিক্ষা সমেত উকিল হবার। আমজাদ সাহেব আপত্তি করলেন। মাহাজাবিনকে নিজ জেলায় হাবি প্রভৃতি সমাজবিজ্ঞানে অনার্স করাতে মনস্থির করলেন তিনি। এরপর অনার্স শেষে 2 বছর মেয়াদী LLB কোর্স শেষ করে বার কাউন্সিল পরীক্ষায় বসানোর পরিকল্পনা চূড়ান্ত হলো। কিন্তু মাহাজাবিনের বরাবরই মনে হয়েছে এটা তার জন্য খুব বড় কোনো কেরিয়ার হবে না। তবে সেই হিসেবেই পড়ালেখা চলতে লাগলো তার। আমজাদ সাহেবের মৃত্যুবার্ষিকী 27 নভেম্বর তারিখে। 2016 এর সেই তারিখটিতে রাবিয়া খুব জেদ ধরেছিলেন স্বামী ও পুত্রের কবর জিয়ারতে যেতে। মাহাজাবিনের সাহসে কুলায় না বিষয়টা। সে শেষবার যেবার উন্মাদের মতন ছুটে আবুর কবরে চলে গেছিল, তাকে ধরে নিয়েছিল জয়ামির। আজ মাকে নিয়ে গেলে না জানি মায়ের চেয়ে সে বেশি বেসামাল হয়। সঙ্গে তাই ভাবিকে নিয়েছিল। এটাও ভুল সিদ্ধান্ত হলো।
দুজন আরো বেশি বেকায়দায় হয়ে পড়ল। তার একটা কারণ আছে। অন্তর কাছে রোজ আমজাদ সাহেব আসছেন, কথা বলছেন, সময় দিচ্ছেন। রাবেয়া ও মার্জিয়া তো তা পায় না। মার্জিয়াকে সামলানো গেলেও রাবেয়ার কি হলো কে জানে। বহুক্ষণ যাবৎ নিথর হয়ে গোরস্থানের ফটক চেপে ধরে অপলক চেয়েছিলেন স্বামী সন্তানের কবরের দিকে। এরপর একদম শান্ত শীতল বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে রাবেয়া স্ট্রোক করলেন, ঠিক যে সময়ে আমজাদ সাহেবের স্ট্রোক হয়েছিল। রাত্রের সেই তৃতীয় প্রহরে আরেকটি কাল রাত্রি নামলো মাহাজাবিনের জীবনে। বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, কিন্তু ঠিক গেট খুলে মরিয়ম কয়েকটি যুবক ও পুরুষকে ভেতর নিয়ে এলেন, খুব স্বাভাবিকভাবে। সেদিন মাহাজাবিন জানতে পারল তাদের বাড়িটা দিনরাত নিরাপত্তায় ঘেরা, যেন তার অনিষ্ট করতে কেউ এমুখ না হতে পারে। রাবেয়াকে নিয়ে 6 দিন একাধারে হাসপাতালে কাটানোর পর ডাক্তার রাতে বলে গেলেন, কাল পরশু রিলিজ করা যেতে পারে, শি ইজ আউট অফ ডেঞ্জার। কথাটা বলা ঠিক হলো না, কারণ ওই কথা শুনেই সেই রাতের শেষের ফজরের ওয়াক্তে রাবেয়ার মস্তিষ্ক বড় স্ট্রোকটা হাসপাতালে অবস্থানকালেই ঘটল। শিরা ছেড়ে সরাসরি রক্তপাত। মাহেজাবিন সেবার প্রথমবার মনস্থির করেছিল জয়ামিনের পয়সা খরচা করার। দরকার পড়লে সে সেই অপারেশনে সব টাকা খরচা করে দেবে, এই নিয়ত করার পর ডাক্তারেরা ঘাড় নাড়লেন। মানে কি? মাহেজাবিন বুঝতে চায় না সেই ঘাড় নাড়ার মানে। জীবনকে সে এত স্বেচ্ছাচারিত্ব কোনোভাবেই করতে দিতে পারে না। জীবন পেয়েছে কি তাকে? ডাক্তারদের কাজ কি? একবার ঘাড় নেড়েছে, আপু পালিয়েছে তাতে, আবার সেই ঘাড় নাড়ানি। সেই সকাল পেরিয়ে সন্ধ্যা হবার আগেই রাবেয়ার জবান বন্ধ হয়ে গেল। তখন মাহেজাবিন আসরের ওয়াক্তে জোহরের কাজা আদায় করছে হাসপাতালের নোংরা বারান্দার কোণে। মরিয়ম গিয়ে আলগোছে তুলে আনেন মাহেজাবিনকে। মাহেজাবিন এসে দেখে আমু কাঁদছে। বাপ মায়ের ওপর সমস্ত বিশ্বাস সেদিন মাহেজাবিনের ফুরিয়ে গেল। এরা এক একটা চূড়ান্ত পর্যায়ের বেঈমান, খুব মায়ায় পালে। তারপর সংকটে রেখে হাসপাতালে শুয়ে কাছে ডেকে নিয়ে একদৃষ্টে তাকিয়ে থেকে কাঁদে। এই কান্নার একটা বিশেষত্ব আছে। এই কান্নার পর চোখ বুঝে ফেলে এরা, তারপর হাজার কিছুতেও আর চোখ খোলে না, কোনোভাবেই না। মাহেজাবিন এক এক কদম পেছায়, তার খুব ফেটে পড়ে। না আম্মু, তোমার মুখে চোখে আবুর ছাপ দেখতেছি। আমি এবার আর বোকা হব না। তুমি হাজার ডাকলেও আমি তোমার কাছে বসবো না। তুমি শেষ বিদায় চাইতে কাছে ডাকবে, আর আমি তোমার কাছে বসে তা দেব নেব? পাগল না আমি? কিন্তু পরক্ষণেই মাহেজাবিন হুড়মুড় করে গিয়ে বসে মায়ের কাছে। এই এই শোনো আম্মু, কেন জন্ম দিয়েছিলে আমায়? বলো আজ, বলো বলো, আজ শুনি, কেন জন্ম দিয়েছিলে? চোখের সামনে বাপ চলে যাবে, ভাই যাবে, সন্তান যাবে অকালে, এক পাপে স্বামী সে পালাবে কৌশলে, তারপর তুমি। এইসব চোখ বড় বড় করে দেখবো, আমি সব দেখবো, শুধু দেখবো তোমাদের তামাশা। এই জন্য জন্ম দিয়েছিলে তো? অস্বীকার করলাম, আমি আমার এই অভিশপ্ত জন্মকে অস্বীকার করলাম। এই জীবন আমি মানি না। আমি এত বড় আয়ু চাইনি। নাকি তোমরা সবাই নিজেদের আয়ু কেটে কেটে আমাকে দিয়ে যাচ্ছ, যাতে বেঁচে থাকি আর দেখি এ সাজার জন্ম না ফুরাক আমার? কিসের সাজা আম্মু? তুমি বলো। জন্ম তো তুমি দিয়েছ, জন্মে কোনো পাপ থাকলে তোমার জানার কথা, বলে দাও আজ। আমার রইল কি? কে নিয়ে বাঁচার জন্য জন্ম দিলে, আবার সেই জন্মে বাঁচার জন্য রেখে যাচ্ছ, বলো? রাবেয়া জিহ্বা নাড়লেন, কথা বেরোল না। তাই তিনি অন্তুর সামনে হাত দুটো জোর করে ধরে ক্ষমা প্রার্থনা করলেন। ছলছলে ভেজা চোখ দুটোই ঠোঁট টেনে শেষবার অন্তকে কত কি বলার আকুতি যে সেখানে, কিন্তু বলা হলো না বলে শুধু থুতনিটা থরথর করে কাঁপল তার। মাহাজাবিন সহ্য করতে না পেরে আম্মুর শিথিল দেহটা তুলে বুকের সাথে চাপড়ে মিশিয়ে ধরে। যেও না আম্মু, আমার আর কেউ নেই এই দুনিয়ায়, বিশ্বাস করো। বাপ, ভাই, সন্তান, স্বামী, আশ্রয় কিচ্ছু নেই। আমার মাথায় তেল দেবার জন্য একটা তোমার মতন সরলাকে খুব দরকার পড়বে। কোথায় পাবো, কোথায় যাব? একজন চলে গেছে আমাকে রাস্তা পার হওয়া না শিখিয়ে, তুমিও যাচ্ছ। কেউ বললে না চল অন্তু, সঙ্গে চল। এত খারাপ না আমি, বিশ্বাস করো। কেউ তো সঙ্গে থাকো, কেউ তো থাকো, কেউ তো থাকো আমার। এত বড় দুনিয়ায় আমি একা বিলীন হয়ে যাব আম্মু। আমার গর্ভের এক টুকরো ধন ওরা ছিনে নিয়েছে। যার গর্ভে আমি ছিলাম, সে আমার মায়া ছেড়ে চলে যাচ্ছে। আমার অপরাধ কি? ততক্ষণে তাকে কেউ বলেনি। তার অভিযোগ শোনার বদলে তার আম্মু অনেকক্ষণ আগেই তার বুকে মিশে থাকার নাম করে চুপিসারে পালিয়েছে। 1993 খ্রিস্টাব্দে জন্মানো মাহাজাবিন আরমিন অন্তু
তার বয়স প্রায় 24 হতে না হতেই সকল রক্তের সম্পর্ক থেকে মুক্ত হলো সেই বছর। চারটিখানি কথা না, একটি মেয়ে যার জীবনে নিজের বলতে কিছুই না থাকার এই মহান প্রাপ্তি অর্জনের সাধ্যই সবার থাকে না। সেই বছরই অনার্স শেষ করে 2017-তে তাকে ভর্তি হতে হলো ল কোর্সে। তখন থেকে দোলন সাহেবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনায় থাকতে লাগলো। লতে ভর্তি হবার কালে মাহাজাবিন 24 বয়সিয়া এক সর্বহারা বিধবা নারী। তখন থেকে তার পরনে শোভা পেতে লাগলো টিন্ট ব্লু রঙের শাড়ি, যা সাদারের নীল সংস্করণ মাহাজাবিনের জন্য। সরাসরি সাদা নয়, সাদাকে ধোকা দিতে সে বরং বেছে নিল টিন্ট ব্লু, এবং ল ভর্তি হবার সাথে সাথে সে হয়ে উঠল পেশাগত নারী। খুব শীঘ্রই হতে যাওয়া অ্যাডভোকেট মাহাজাবিন আমির। দোলন সাহেবের সহকারী ভূমিকা পালনে সচেষ্ট হলো সে। মামলা সংক্রান্ত নথি পর্যবেক্ষণ, মক্কেলদের সঙ্গে টুকটাক আলোচনা, ঘটনা শোনা ও নিজে চিন্তা করা, দোলন সাহেবের প্রতিক্রিয়া ও চলন খেয়াল করা ইত্যাদি, সাথে সাথে কোর্টের শুনানিতে হাজির হওয়া, আদালতের প্রক্রিয়া, বিচারকদের বক্তব্য, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত অনুধাবন, দেশ সমাজের পরিস্থিতি নিজের মধ্যে পর্যালোচনার এই পর্যায়ে সে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল অবশেষে নিজের স্বপ্ন ও গন্তব্যের পথে। সাথে আইনি গবেষণা, কেস স্টাডি, দোলন সাহেবের দেওয়া ফাইল সলভ করার চেষ্টা। তার নারকীয় রাতগুলো ঢাল হতে লাগলো একটু একটু করে। এই সময় আপু তাকে সর্বক্ষণ দেখে। সেই মেহেদি রঙা দাড়িগোফের মাঝখানে গম্ভীর এক টুকরো হাসিমাখা মুখ ও উজ্জ্বল চোখ দুটো হবু অ্যাডভোকেট মাহাজাবিন আমিরের সমস্ত কার্যক্রম অনুসরণ করে। মাহাজাবিন টের পায়, এক মুহূর্ত সে নিজেকে একা ভাবতে পারে না। সর্বক্ষণ চারপাশে আপুর অস্তিত্ব ও গন্ধে বিপুর মাহাজাবিন সব ভুলে কেবল গন্তব্যের পথে ছুটতে লাগলো। একটি কোচিং সেন্টারে তাকে শিক্ষকের কাজ করে সামান্য আয় করা শুরু করতে হলো। অন্তিকের মেয়েটা বড় হচ্ছিল, তাকে একটি সুন্দর জীবন দেবার দায় যে তার। এলএলবি প্রথম বর্ষ শেষ করে 2018-তে দ্বিতীয় বর্ষে উন্নীত হবার পর পুরনো বিপদ হাতছানি দিতে লাগলো তাকে। এতদিন তার কাছে জয়ামিরের আরও দুটি আমানত ছিল, একটি কুড়াল ও জয়ামিরের নিজের ব্যবহৃত পিস্তলটি, সেমি অটোমেটিক গ্র্যান্ড পাওয়ার K100। পিস্তলটি যখন তার কাছে আসে ওটার ম্যাগাজিন খালি ছিল, তাই দোলন সাহেব মাহাজাবিনকে দুটো 9mm প্যারাবোলাম ক্যালিবারের বুলেট দিয়েছিলেন। সেটা বাড়িতেই থেকেছে, কখনো সঙ্গী করে বাইরে বের হওয়া হয়নি। 2018-তে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের হিড়িক লাগলো, যে নির্বাচনকে কেন্দ্র করে হামজা রক্ত ও নীতিহীনতায় হাত ও প্রভৃতি ডুবিয়েছিল। সেই নির্বাচনী বছর এলো, কিন্তু হামজা ততদিনে হুইল চেয়ারে লেপ্টে থাকা এক শ্বাস গ্রহণকারী মরদেহ। এই বছরগুলোতে নেহাত কমবার হামজার উপর হামলা হয়নি, কিন্তু উল্লেখযোগ্য কিছু করা যায়নি। প্রায় 2.5 বছর মাহাজাবিনকেও ধরে বধ করার কম প্রচেষ্টা বাপ্পি ও তার দলবল চালায়নি। মাহাজাবিনও হাতে আসেনি তাদের। তাই নির্বাচনের আগে আবারও পুরনো সেই ক্ষতগুলো দগদগ করে উঠল। এর যথাযথ কারণ আছে। বাপ্পির কাকাকে হামজা কতটা যত্ন সহকারে খুন করার পরেও তার কোনো উল্লেখযোগ্য শাস্তি হয়নি। জয়ের বউ কামরুলকে খুন করার পরেও তারও কোনো শাস্তি না হয়ে বরং আইন পড়ছে। অথচ মাঝখান থেকে কাকা চলে যাওয়ায় তাদের দলছুট হয়েছে। নতুন ও প্রতিরক্ষা নির্বাচনের অংশ নেবার জন্য প্রস্তুত, অথচ কাকা নেই। জয়ের বউ ও হামজাকে শেষ করা খুবই দরকারি মনে হলো এই পর্যায়ে। ওই দুটো তাদের গলার কাটার মতো বিঁধেছিল বিগত দিনগুলোতে। ক্যালেন্ডার বলছে 2018-এর ফেব্রুয়ারি চলে। হামজার বই পড়ার অভ্যাসটা রয়ে গেছে তখনও। বিগত দিনগুলিতে চিকিৎসার পেছনে বেশ দৌড়েও কেবল উন্নতির মাঝে হাত ও মুখ সচল রয়েছে। পা দুটো চলাচল হলেও মেরুদণ্ড যেখানে অচল, নিজ থেকে হাঁটা চলা অসম্ভব। রিমি রাতের জন্য হালকা খাবার রান্না করে নিয়ে সেদিন রুমে এলো রাত 11টায়। হামজা বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ছাদ দেখছে, বইটা পাশে পড়ে আছে, চোখের চশমা খোলেনি। রিমি চুপচাপ গিয়ে বারান্দায় দাঁড়ালো। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, শীত ভালোই, তবু তার খারাপ লাগলো না ঠান্ডা হাওয়া, গা শিনচিনে বাতাস। বারান্দা থেকে ঘাড় ফেরালে আজ শোয়া হামজাকে দেখা যায়। স্বাস্থ্য আর আগের মতো বলবান সুঠাম নেই, শরীর শুকিয়ে শীর্ণ হয়ে এসেছে মেডিসিন, ড্রাগ ও থেরাপির প্রভাবে। চোখের নিচে কয়লার কালি, কোটরের খুব ভেতরে অসুস্থ ফ্যাকাশে লাল চোখ দুটো। আজ খুব একটা চাতুর্য দেখা যায় না, শান্ত ভাব চিরতভাবে রয়ে গেছে। দেখলে কখনো কখনো মৃত লাগে, যেন কৃত্রিম উপায়ে একটি প্রাণরসহীন ফলকে তাজা রাখার চেষ্টা। খুব একটা কথা হয় না লোকটার সঙ্গে সারাদিনে।
রিমি যে কিসের দূরত্ব বজায় রাখতে শিখেছে তা সেও জানে না। একটি মৃত বাড়ি, প্রাণহীন লাশেদের স্মৃতির ইটে গাঁথা বাড়িটির ভিত। রিমি প্রতিক্ষণের দেয়ালের গা থেকে ছিটকে আসা আর্তনাদ শুনতে পেয়ে কেঁপে কেঁপে ওঠে। বিভ্রম তৈরি হয় সারাক্ষণ। সে তরুকে দেখে, জয়কে দেখে হাত পা না ধুয়ে ঘাম মাখা শরীরে টেবিলটায় খেতে বসতে, আরমিনকে দেখে রান্নাঘরে রান্না করতে। ভ্রূণটিকে রিমি নিজ হাতে পাটোয়ারি বাড়ির বাগানে এক কোণে দাফন করেছে। রোজ সেখানে 2 ঘন্টা সে কাটায়, কিন্তু যখন সেখান থেকে উঠে সে চলে আসে, সে টের পায় তার পেছন পেছন জয়ামের সন্তানটাও উঠে সঙ্গে আসছে। সে আজ বড় হয়ে গেছে, তার বয়স 2.5 বছর। সে রিমির সাথে সাথে ভুর ভুর করে ঘুরে বেড়ায় সারা বাড়ি। বাপের বন্ধ কক্ষটা দেখে, যেখানে তার বাপের যুগকাল কেটেছে। হয়তো দরজাটা খোলা পেলে গিয়ে দেয়ালে টাঙানো ছবিগুলো অভিভূত চোখে দেখত। ওই কক্ষে তার মায়ের গন্ধও মিশে আছে, কিন্তু মা এই বাড়িতে কখনই আসে না। কেবল তার পরিচয়টুকু সঙ্গে করে ছুটে বেড়াচ্ছে বিক্ষিপ্ত ফোটনের ন্যায়। এত সব বিভ্রমের ভিড়ে হামজাকে আলাদা করে দেবার মতো সময় রিমির হাতে থাকে না। বহুদিন সে রাতে ঘুমায়নি। চোখের পাতা মিলিত করা খুব দুঃসাধ্য। বিরাট একটি মৃত বাড়িতে মৃত একটি পাপীর জীবিত লাশের পাশে ঘুমানো যায় না, তবু চুপচাপ শ্বাস আটকে ঘুমের ভান করার অভ্যাস হয়ে গেছে। কিন্তু 2 দিন আগে শেষ রাতের দিকে তার সেই ভান ভেঙে হামজা ডেকে বলল, এখানে পড়ে আছো কেন? তো কোথায় যাব? যাওয়ার জায়গা নেই বলে পড়ে আছো? না, এটাই আমার ভাগ্য। ভাগ্য বলতে কিছু হয় না রেমি, চলে যাও। কোথায় যাব? দুনিয়াটা অনেক বড়, আমার দুনিয়া খুব ছোট, তার বাইরে আমার কিছু নেই। সে ছিল যখন আমি তোমায় ধরে রেখেছিলাম, আজ তুমি মুক্ত, তবু এখানে জোর করে পড়ে থেকো না। রিমি, তুমি কি করুণা করছো আমার উপর? জোর করে পড়ে আছে কে বলল? আপনি সুস্থ হন, চলে যাব। এটা যদি ভালোবাসা হয় তো ঠকে যাবে তুমি। আর কি ঠকবো? আমি সুস্থ হলে আবার পাপ করব, এবার আগের বারের চেয়েও নিকৃষ্ট হবে সেসব পাপ। তাহলে তো আমার উচিত নয় আপনার সেবা করা। হামজা হেসে ফেলল। সেটাই তো বলছি, ছেড়ে দাও। পাপ করতে জন্মেছেন? আমি জানি না রিমি, আমার জন্ম সম্বন্ধে আমার জানাশোনা নেই। কেন জন্মেছি তা জানতে হলে জন্ম কোথায় এবং কাদের ঘরে নিয়েছি তা জানার জরুরি ছিল। রিমির কঠোরতা অথবা নির্লিপ্ততা এখানে ফুরায়। সে শাড়ির আঁচল ঠিক করে বুকে তুলে নিয়ে উঠে বসে। আর কেন পাপ করবেন? কি কারণে, কোন উদ্দেশ্যে? আমি কয়েকটা খুন করব রিমি, একটু বিশৃঙ্খলা করব সমাজে, আর আইনকে খুব নোংরাভাবে ভেঙে দেবার চেষ্টা করব। পাগল হয়েছেন আপনি? না, আমার মস্তিষ্ক এখনো ঠিক আছে। আইন তো ভেঙেছেনই, আইন কবে মেনেছেন আপনি? না, আইনগত বৈধ কাজ আমি করিনি ঠিকই, তবে আইনের ওপর আমার কখনোই বিদ্বেষ ছিল না। এখন কেন জন্মেছে? আইন জয়ামেরকে মেরেছে তাই? হামজা এক দৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর অদ্ভুত অলৌকিক সুরে বলল, এইমাত্র জয় এসেছিল আমার শিওরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, একটু দুষ্টু হাসলো, অনেকবার ভাই বলে ডাকলো, কিন্তু আমি উঠলাম না, চোখ খুললাম না। ও যখন আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল, আমি তখন চোখ খুলে তোমায় ডাকলাম। রিমির গা শিউরে উঠল, শিরশির করে উঠল শরীর। হামজার বিশ্বাস স্বপ্নে যেদিন জয় এসে ডাকবে তাকে, তার পরদিন সে মারা যাবে, জয়ের সাথে মিলিত হবে আবার। সেই দিনের অপেক্ষায় সে অধীর। যদি তাই হয়, তাহলে সুস্থ হয়ে আবার পাপ করার কথা বলছে কেন? কারণ সেই পাপগুলো হবে জয়কে হত্যার প্রতিশোধমূলক, আর তারপর সে জয়ের ডাকে সাড়া দেবে। এজন্য আগে থেকে রিমিকে চলে যেতে বলছে। রিমি দম আটকে বসে রইল অনেকক্ষণ। হামজা শুয়ে পড়ল আবার। রিমি বুঝতে পারে দিন দিন হামজার মানসিক অবস্থার ব্যাপক বিপর্যয় ঘটছে। তার মস্তিষ্ক আজও তার এত এত হারানো মেনে নিতে পারেনি। ক্ষমতা, সম্মান, হাতের মুঠোয় সমাজ ও জনতা, জয়। রোজকার মতো আজও আনমনে অপ্রকৃতস্থের মতন ছাদের দিকে চেয়ে আছে। অধিকাংশ সময় এটাই তার কাজ। কোনো এক শূন্যে এমন নিথর দৃষ্টি মিলে তাকিয়ে থাকে। মৃত অথবা জীবিত শনাক্ত করা যায় না। রিমির অন্তরাত্মা আতঙ্কিত হয়ে ওঠে তখন। রিমি বারান্দা থেকে ফিরে হামজাকে খাইয়ে ওষুধ দিয়ে নিজেও শুয়ে পড়ল। রাত 2টোর দিকে আচমকা জানালার কাচ ফুঁড়ে কিছু মেঝেতে পড়ে সেটাও ঝনঝন করে ভেঙে গেল। এক টুকরো কাচ ছুটতে এসে হামজার শরীরে লেগে জখম তৈরি হলো।
এরকম পরপর কয়েকটা আওয়াজ হলো। মেঝেতে তখন ধাউ ধাউ করে আগুন জ্বলছে। রিমি উঠতে চাইলে হামজা চাপটে ধরে রাখে তাকে, আগলে নিয়ে নিচের আড়ালে। রিমি অস্থির হয়ে মৃদু কাঁপতে লাগলো। হামজা বলল, ককটেল ছড়েছে, অ্যালকোহলে লাগা আগুন, নিভে যাবে খানিক পর, উঠো না। যেই থাকুক বাইরে, তারা চাইছে আমরা মেঝের মাঝ বরাবর যাই, আক্রমণ সহজ হোক। রিমি কম্পিত কণ্ঠে বলল, কারা কারা করছে এমন? এই ধরনের কাজ করতে পারে এমন লোকের তো অভাব রাখিনি আমি রিমি। শান্ত হও, কিছু হবে না, আমি আছি। রিমির বলতে ইচ্ছে করল, আপনি অসুস্থ, আপনাকে সামলাতে আমাকে লাগবে, আপনি কি করবেন? কাউকে প্রয়োজন এখন। বলল না। তখনই সে টের পেল হামজার বুক থেকে তীর তীর করে রক্ত ঝরছে। সে আবারও আটকে উঠল। নিচতলার সিঁড়ি সংলগ্ন ফটকেও আওয়াজ হলো, অর্থাৎ আততায়ীরা ভেতরে ঢোকার প্রচেষ্টায় ত্রুটি করছে না। রেমি অস্থির হয়ে হামজার বুকে হাত চেপে ধরল। তার হাত ভিজে উঠল। আপনি কি কিছুই করবেন না? রক্ত পড়ছে তো, বাইরে কারা থাকতে পারে? কবির হামজার কাছে আসে না, আজ অবধি হামজার সামনে আসেনি সে। মাঝে মধ্যে রিমির ডাকে আসে, রিমির সঙ্গে কথা বলে ফিরে যায়। হামজাকে চোখের দেখাটুকু অবধি দেখার প্রবণতা তার নেই। তবু রিমি তাকেই কল করল। কিন্তু কবির তার ছেলেদেরকে নিয়ে পাটোয়ারি বাড়িতে পৌঁছানোর আগেই প্রায় ঘণ্টাখানেকের তাণ্ডব শেষ করে বাপ্পির লোকজন নিয়ে চলে যায়। খুব কৌশলে। বহুদিন আগেই তারা পাটোয়ারি বাড়ির দুর্গ ঘেরা উঁচু সুরক্ষিত প্রাচীর টপকে ভেতরে আসার ব্যবস্থা করে নিয়েছে। সেই ঘটনা মাহাজাবিন জানল না। পরদিন বিকেলের পর দোলন সাহেবের কাছ থেকে ফেরার পথে সন্ধান নেমে এলো। দোলন সাহেবের বাসা থেকে বাঁশের হাট ফেরার পথে মাঝে সুইহারি খ্রিস্ট আশ্রম পড়ে। তার আগেই মাহাজাবিন টের পেল তার চেনা অচেনা কয়েকজন লোক তাকে অনুসরণ করছে। এটা প্রথম নয়। বিগত দিনগুলোতে বাইরে বেরোবার পর সে কখনোই আশা রাখেনি আবার জীবিত হলে বাড়ি ফিরবে। বহুবার জানের ঝুঁকি পাশ কাটিয়েও তাকে ছুঁয়ে গেছে। সেদিন সেটা তীব্র হলো। মাহাজাবিন এখন রাস্তা পার হতে শিখেছে, কারণ আপনি এখন তার হাতটা ধরে রাস্তা পার করবার জন্য। কিন্তু তার পথ ফুরায়নি, তা বরং দুর্গম হয়েছে। রাস্তা পার হয়ে দ্রুত রিকশা ধরল সে। কিন্তু লোকগুলো এসে রিকশাওয়ালাকে থামিয়ে বলল, যাত্রী নামায়া দেন মামা, ওই আর যাইতো না। রিকশাওয়ালা একটু ইতস্ত করেছিল বটে, কিন্তু সে সচেতন নাগরিক। যারা তাকে কথাটা বলছে তাদের কথা শোনাটাই বুদ্ধিমানের বৈশিষ্ট্য। মাহাজাবিন নিজে থেকে নেমে দ্রুত পা চালাতে লাগলো। এক পর্যায়ে এসে দৌড়াতে লাগলো। শীতের সন্ধ্যা, তবু বুরখার নিচে শরীর ঘেমে চুপচুপে হয়ে উঠল। কিন্তু পেছনের লোকগুলো তাকে বেশি দূর দৌড়াতে দেবে না বলে একখানা চাপড় ঠিক ডান পা তাক করে ছুড়ল। পায়ের কবজার উপরে একদলা মাংসপেশি আলগা করে নিয়ে চাপড় পড়ে যায় মাটিতে, সাথে মাহাজাবিনও। আশপাশটা ফাঁকা, কেউ থাকলেও তাকে রক্ষা করতে আসার বেকুবি কেউ করবে না। জনগণ বরাবরই সচেতন। মাহাজাবিনের সাথে সেদিন ভয়াবহ কিছু ঘটার ছিল। মাহাজাবিন রক্তাক্ত পা নিয়ে আবার দৌড়ায়। বিশেষ লাভ হবার নয়, তাকে ধরে ফেলল বাপ্পি। বাপ্পি সেকালেই হামজার কাছে জয়ের বউকে আবদার করেছিল, অর্থাৎ শুধু জানের বদলে জান নয়, তারা আরো কিছু চায়। মাহাজাবিন আবার মাটিতে পড়ে গেল। বাপ্পি এলোপাথারি মুখে বুকে মাথায় লাথি মারতে লাগলো। মাহাজাবিনের ঠোঁট মুখ ফেটে রক্ত ছুটে এলো। তার নেকাব আবারও সেদিন খুলে ফেলা হলো। এলোমেলো আঘাতে বোরকা ছেড়ে গেল খানিকটা। বাপ্পি মাহাজাবিনের গলার উপর পাড়া মেরে উঠে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মাহাজাবিন অস্ত্রহীন, ক্ষতবিক্ষত অবস্থায় প্রায় অজ্ঞান হবার আগে তার চেতনা তাকে সতর্ক করে, আজ তার সত্যি সত্যি ইজ্জত ধরা হওয়া লাগতে পারে। সে কিভাবে নিজেকে তুলে নিয়ে তাদের হটিয়ে রক্তাক্ত শরীরটা কোনোরকম টেনে নিয়ে গিয়ে ফেলেছিল সুইহারি চার্চের আশ্রমে। সে জেনে প্রবেশ করেনি সেখানে, কিন্তু ঢুকে পড়েছিল একটি আশ্রয় কেন্দ্রে। আর কিছু মনে নেই তার। যখন তার আবার চেতনা ফিরল, সে চোখের সামনে দেখতে পেল একজন ব্রতী খ্রিস্টান সিস্টারকে, সিস্টার মেরি ক্যাথারিন। প্রায় মাসখানেক মাহাজাবিন সেখানে সিস্টার ক্যাথারিনের সেবায় থেকেছে। 1 মাসে 1 লক্ষের অধিক প্রশ্ন ও কৌতূহল ক্যাথারিন জমিয়েছিলেন এক অজ্ঞাত যুবতী নারীকে নিয়ে। মাহাজাবিন জবাব দেয়নি, সে বলেছিল বলবে কখনো। সিস্টার ক্যাথারিনকে সে আমন্ত্রণ জানিয়ে এসেছিল। এর মাঝে হামজা অসংখ্য সংবাদ পাঠায় তার কাছে। হামজার আন্দাজ শক্তি তার চূড়ান্ত অসুস্থতারও ঊর্ধ্বে। সে নিজের উপর হামলা হওয়ার সেই রাতেই আন্দাজ করেছিল এরপর আর্মিনের পালা। এরপর সে পরদিন জানতে পারল আর্মিন নিখোঁজ। মাহাজাবিন গোটা 1টা মাস পুরো চেনা জগৎ থেকে বিচ্ছিন্ন থেকেছে।
মার্জিয়া কেঁদে কেঁদে পাগল হয়েছে। কোনো খবর নেই, জানা নেই মাহাজাবিন কোথায়। তখনও মানুষের মুখে মুখে প্রচলিত জয়া মিরের বলাৎকার স্ত্রী, সে নিখোঁজ, কোনো চিলশকুনে টেনে ছিঁড়ে খেয়েছে। ওই হদিশ আর পাওয়া যায়। রিমি সেবার প্রথম পাটোয়ারি বাড়ির সীমানা ছেড়ে বেরিয়ে বারবার আমজাদ সাহেবের কুঠুরিতে যাতায়াত করেছে। রূপকথার সঙ্গে কথা বলে চলে আসতে হয়েছে। রূপকথার দৃঢ় বিশ্বাস সকলকে বিশ্বাস জুগিয়েছে মাহাজাবিন ফিরে আসবে। ওই মেয়ে ফুরোতে পারে না। তার জীবন যেসব ঝড়ে টালমাটাল হয়েও আজও বহমান, সে হুট করে এভাবে ফুরিয়ে যাবে না। হামজা ওই মাসখানেকের সময়টাতে আরমিনের খোঁজে চরম ব্যস্ত হয়েছিল। কেননা বাপ্পির ধারণা হামজাকে জয়ের বউ এবং জয়ের বউকে হামজা দুজন দুজনকে টিকিয়ে রেখেছে। দুজন মিলে এমপিকে ধ্বংস করে ছেড়েছে। দুজন এক, সুতরাং দুজন চিরবিরোধী দুশ্মন ঘটনাক্রমে এক বাপ্পির দুশ্মন হয়ে ওঠার ব্যাপারটিতে হামজা হেসেও ছিল। সে নিজেও চিন্তিত হয়ে উঠেছিল বিরোধী নারীর এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায়। মাসখানেক পর কিছুটা সুস্থ হয়ে খোড়া পায়ে মাহাজাবিন বাড়ি ফিরল। তারপর তিনি হামজার লোক এলো মাহাজাবিনের কাছে। মাহাজাবিন দীর্ঘশ্বাস ফেলে এটা বোঝেন যে তাকে এখনো অব্দি হামজা নজরে রেখেছে। এই লুকোচুরি খেলার শেষ কোথায়? হামজা তাকে এক পাক পাটোয়ারি বাড়িতে ডেকেছে কিছু আলাপ আলোচনা করার আছে বলে। তার জবাবে মাহাজাবিন ক্লান্ত হাতে একখানা ছোট্ট চিঠি লিখেছিল কেবল, আপনার সঙ্গে আমার কোনো আলাপ আলোচনা থাকতে পারে না। শেষবার যেখানে দেখা হয়েছিল আমি আশা রাখি আবার দেখাটা আমার আপনার সেখানেই হবে। সেদিন আপনার বিপক্ষের আইনজীবী হিসেবে আমি থাকলে খুব অবাক না হবার পরামর্শ থাকবে আমার, এবং কথাও সেখানেই হবে। আপনি আসামি এবং আমি প্রসিকিউটর হিসেবে অনেক কথাই হবে আশা করি খুব শীঘ্রই। ততদিন অপেক্ষা করুন এবং যথাসম্ভব সুস্থ হন। আপনার সুস্থতা একান্ত কাম্য। পুনশ্চ রিমিকে আমার অনুরাগ জানাবেন। সে এসেছিল আমার সঙ্গে দেখা করতে, দেখা হয়নি, তাকে আসতে বলবেন। আমি আর কখনো পাটোয়ারি বাড়িতে পা রাখবো না, তা বলে তার সঙ্গে আমার পরিচয় ফুরাবে না। এরপর গুনে গুনে কেটে গেল মাসখানেক, কম বেশি 3টে মাস। হঠাৎই একদিন 29শে জুন বিকেলে মাহাজাবিনের ঠিকানায় এসে পৌঁছেছে সিস্টার ক্যাথারিন মাহাজাবিনের জীবনে আসা অবরুদ্ধ নিষেধগুলোর বিবরণ শুনতে। মাহাজাবিনের ল শেষ হতে তখন খুব বেশি দেরি নেই, আর কিছুদিন। এরপর বার কাউন্সিল পরীক্ষা। সেখানে উন্নীত হলে সে একজন আইনজীবী, অ্যাডভোকেট মাহাজাবিন আমির। সিস্টার ক্যাথারিন অতীত শুনতে শুনতে গোটা একটা রাত, তারপরেও একটা দিন অবধি মাহাজাবিনের কাছে কাটিয়ে গেছিলেন। সাথে প্রতিশ্রুতি নিয়ে গেছিলেন খুব শীঘ্রই একটাবার পাটোয়ারি বাড়িতে মাহাজাবিনকে সঙ্গে নিয়ে তিনি যেতে চান। মাহাজাবিন যেতে না চাইলেও জোরপূর্বক তিনি নিয়ে যেতে চান। জয়া মিরের ফটো দেখতে চান। হামজার অবস্থা তিনি স্বচক্ষে দেখতে চান। তার নিষ্পাপ বধূ রিমিকে দেখতে চান। কিন্তু পরিকল্পনা করাটাই উচিত নয় জীবনে। সেদিনের 5 মাস পর মাহাজাবিন খবর পেল সুইহারি মাঠের একজন সিস্টার মেরি ক্যাথারিন মৃত্যুবরণ করেছেন। মাহাজাবিন গিয়েছিল দেখতে। তখন আর মাহাজাবিনের কাছে পাটোয়ারি বাড়ি দেখার আবদার করা ব্রতী নারীটিও জীবিত নেই। তার আবদারে আরেকটিবার হয়তো মাহাজাবিন পাটোয়ারি বাড়িতে এবং অভিশপ্ত আমির নিবাসে কদম রাখত, তা আর হয়নি। সিস্টার ক্যাথারিন কেবল মঠে শিক্ষাদানের কাজে নয়, তিনি হাসপাতাল এবং আশ্রমগুলোতে অসুস্থদের সেবায় নিয়োজিত ব্রতী ছিলেন। তার কাছে গোপন রয়ে গেল মাহাজাবিনের এক জীবনের বিবরণ। এরপর আরেকটি বছর কেটে গেল সেই দিন থেকেও, যেদিন মাহাজাবিন নিজের দুর্গম জীবনের অতীতের পাতাগুলো মেরে ধরেছিল এক সংসারহীন নারীর কাছে। আজ আবার 29শে জুন, কিন্তু খ্রিস্টাব্দ 2019। আজ সে একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট। এই তারিখটি একটু অদ্ভুত। জয়ামিনের জন্মদিন এটি। এবছর 32তম জন্মদিন। লোকটা জন্মদিনের হিসেবে মাহাজাবিনের কাছে কয়েকটি জিনিস গচ্ছিত রেখে গেছে। 75তম জন্মদিন অবধি উল্লেখ করেছে সেগুলো রেখে দিতে, এবং সেই হিসেবের সাথে একটি রক্তমাখা ঘড়ি রেখে গেছে, যেটি বের করতে হলে একটা কাগজ টান করতে হয়। সেই কাগজটিতে জয়ামির কিছু হিবিজিবি লিখে রেখে গেছে। এইসব তারিখগুলোতে ঘড়িখানা হাতে নেবার পর মাহাজাবিন কাগজখানা নাড়তে চাড়তে 2-1বার চোখ বোলায়। চোখ বোলাতে গেলে একবার পড়ে ফেলে, আমি না মরলে এই কাগজ তোমার পাবার কথা না। আচ্ছা, আমি কি শালা বুড়ো হয়ে মরছি? বয়স কত হয়েছিল? 2-4টা বাচ্চা কাচ্চা হয়েছিল তোমার আমার? হাসি পেয়ে যাচ্ছে লিখতে বসে। জীবনে ভাবি নাই মরার আগে কোনোদিন এইসব ঢং করে মরা লাগবে।
তো কেমন কাটে দিনকাল? সব ঠিকঠাক? এখন আমি নাই, আমার বাপ নাই, সুখ আছে? সুখ? সুখ কি জানো? পাখি। সাদার পাখিদের আবার রীতিনীতি অন্য জাতের। তুমি যে পাখিরে খাঁচায় পুষতে চাইবা, ওই শালা জীবনেও আপন হবে না। সুযোগ পাইলে উড়ান মারবে, ফিরে তাকাবে না। সহজ না ম্যাডাম, আপনার জীবন খুব কঠিন হবে। আপনি আইনজীবী হবেন, হন, তাই বলে আমার মতন জয়ামিরদের বিপক্ষে হয়েন না। এক জয়ামিরের বিপক্ষে গেলেন, আপনি তার হয়ে গেলেন। আবার কোন শালায় বিপক্ষে যাবেন? সেই শালায় না। বিপক্ষে গিয়ে একবার দেখলেন তো কি হয় এই পথে। আপনি পথিক ভালো, কিন্তু আপনার পথ না। এই দুনিয়া আপনার নীতিবোধ কেড়ে নিয়ে আপনাকে পরি থেকে শয়তান বানাতে সর্বদা সচেষ্ট। হারবিডেন্ট বলেছিলেন, ইউ আইদার ডাই এ হিরো অর লিভ লং এনাফ টু সি ইউরসেলফ বিকাম এ ভিলেন। হয় তুমি নায়ক হিসেবে মৃত্যুবরণ করো, নয়তো বেঁচে থেকেও নিজেকে একসময় খলনায়ক হয়ে যেতে দেখার জন্য। আমি মরলাম না, বেঁচে রইলাম। সেদিন মরলে কি হতো জানো? সর্বহারা এক তেগী নায়ক, নিষ্পাপ জয়ামির হিসেবে মরে যেতাম। কিন্তু বেঁচে থেকে গিয়ে আমি নিজেকে তোমার মতো নীতিবানদের চোখে ঘৃণিত এক পাপিষ্ঠ হয়ে যেতে দেখলাম। কিন্তু আমি থামালাম না নিজেকে। আমার মন চাইল না, কারণ আমি ততদিনে শিখে গেছি মানুষেরা বাঁচে না, বেঁচে থাকতে হলে অমানুষ হতে হবে। যে রাজনীতির দায়ে আমি বাপ হারাইছি, মারে নষ্ট হয়ে মরতে দেখছি, দাদার মাথা গলা থেকে আলাদা দেখে চাচার কোলে চড়ে নিজের পরিচয় থুয়ে বাইর হয়ে আসছি পথে। যে পথে খালি খিদে, নিজের পেটে খিদে, পথের খিদে, পথের পথিকদের খিদে। এই পথে রোজ আমার মতো জয়ামিরের পয়দা হয়, কিন্তু সারা দুনিয়ার কিচ্ছু যায় আসে না। রোজ খবরের পাতায় মানুষ আমার মতন জয়ামিরদের সব হারানোর গল্প পড়ে, তারপর চশমাটা খুলে দুটো দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজটা সরিয়ে রাখলেই শেষ। আমরা ইনসাফ পেলাম কিনা? এক ম্যাচ রাজনীতির খেলায় সব হারানো আমরা কিভাবে বাঁচব? খিদের জ্বালায় কেন, কোন পথে এক মুঠো ভাত খেয়ে বেড়ে উঠব? কি শিক্ষা পাবো তা সমাজের দেখার সময় হলো না। কিন্তু যখন কিছুকাল পর এই আমরা জয়ামির হয়ে সমাজের সামনে হুমকি হিসেবে দাঁড়াই, তারা তখন ভাবে এই অমানবিকেরা কারা? এদের নীতি জ্ঞান নেই কেন? মনুষ্যত্ব কোথায়? এদের জন্ম কিভাবে হলো? এরা এত ক্ষুধার্ত, ছি, ভালো শিক্ষা পায়নি কেন? তুমিও হবে, হয়েছেও খানিকটা, আরো হবে। তুমি আর নীতিবান নেই, তোমার ভেতরের নমনীয়তা ফুরিয়ে আসছে। তুমি একসময় ক্ষমা করতে ভুলে যাবে। তুমি শিখে যাবে বাঁচতে হলে কঠোর হতে হয়, স্বার্থপর আর ক্ষমতাপরায়ণ হতে হয়, মাফ করতে ভুলে যেতে হয়। বুকে সব হারানোর ব্যথা দমিয়ে রেখে বেশিক্ষণ অহিংসার বলি ছাড়া খুব কঠিন জুনিয়র। চট করে নীতি সুতো ছিঁড়ে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে ওঠে। তখন মানুষ আর মানবিক থাকে না, জয়ামির হয়ে যায়। তুমিও ধীরে ধীরে জয়ামির হয়ে যেতে পারো। মানুষ তখন তোমার নিষ্ঠুরতায় ভয় পাবে, রেগে যাবে মনে মনে। মানুষ ব্যথা পেতে পেতে যেদিন ব্যথা সওয়ার ক্ষমতা লাভ করে, সেদিন থেকে সে মানুষের ব্যথা অনুভব করার ক্ষমতা হারায়, যা নীতিবানদের চোখে অমানবিকতা। শোনো জুনিয়র, তুমি ভাবো তুমি অন্যায় দেখে অন্যায় সইয়েও সৎ থাকতে পারবে। তুমি ভুল। দুনিয়া ভালো না, আমার অভিজ্ঞতা বেশি। একটা যুক্তিহীন সত্যি শোনো, সৎ পথ মানুষকে অসৎ বানায়। সৎ থেকে তুমি শুধু হারাবে, তাতে তুমি সততার উপর বিশ্বাস হারাবে, দ্বিধায় পড়বে। তারপর তুমি সৎ অসৎ এর পার্থক্য ভুলে যাবে। কারণ ওই যে বললাম, বুকের হাহাকার নীতির চাইতে বেশি শক্তিশালী। মানুষের বিবেক ধ্বংস করতে ওর একবার নড়ে ওঠাই যথেষ্ট। নিজের ভাগ্য নিজেকে লিখতে হয়, আর তারপর সেই ভাগ্য লেখক ছুটে মানুষের ভাগ্য নষ্ট করতে। এটা নীতি, এসব আমার নীতি। তোমার সাথে মিলবে না বোধ হয়। আমাদের বড় ঘরে এক বিপ্লবী আছে, তোমার তার সাথে দেখা হবে না, তার সাথে মেলে নাই। সে আমার মতো খলনায়ক হয় নাই, সে বিপ্লবী হয়েছে। তুমিও হয়তো সেই পথে যাবে, কারণ তোমার এক পর্যায়ে বাধ্য হয়ে কারণ তোমরা এক পর্যায়ে বাধ্য হয়ে অন্ধকারে গ্রহণ করেছ। আমি অন্ধকারে জন্মেছি, আমি অন্ধকারে ঘরে উঠেছি। এক পাশে পৃষ্ঠা শেষ, এবার আরো ছোট ছোট অক্ষরে লেখা লাগবে। কতদিন পর এতখানি বাংলা লিখলাম, হাত কাঁপতেছে, বাতাসে পৃষ্ঠা উঠতেছে খুব। আরো সমস্যা, আমি এখন কোথায় জানো? 21 তলার ছাদের উপর পা ঝুলিয়ে বসে আছি, খাতা কোলের উপর, মোবাইল গালে ধরে ফ্ল্যাশ অন করে লিখতেছি। বিল্ডিংটা পলাশের চাচার, ওই বেড়াচোদারে মারছি 8 ঘন্টা খানেক হবে। জানটা দিল একটা ভুলভাল আবদারে। তোমাকে সেবার দেখলাম ভার্সিটির মাঠে, অন্তিকের বোন, এনাফ জুনিয়র এক চেংড়ি। শালি আমারে পাত্তাই দিল না। হামজা ভাইরে বলি নাই, ছোট্ট এক জুনিয়র মেয়ে আমার সাথে এত বড় দুঃসাহস দেখায় চলে গেল। তা কাউকে বলা যায় না, যা কাউকে বলা যায় না
তা কোদাল হয়ে মন খুঁড়তে থাকে, বুঝলে? আমি সেই রাতে 2.5 বোতল মাল এক চুমুকে শেষ করে একেবারে বেহেট হয়েছি। এরপর রাতে স্বপ্ন দেখলাম তোমার সাথে ঘুরতে গেছি এক মরুভূমিতে। এত মাল খেয়ে ঘুমাইছি, তাও শালা স্বপ্নে মরার পিপাসা পাইল। তুমি গেছো পানি খুঁজতে, কিন্তু পানি পাওয়ার আগে এক ধূলিঝড়। আর তোমার খোঁজ নাই, তুমি ধূলিঝড়ে তছনছ। আমি পিপাসা নিয়ে ঘুম থেকে জেগে উঠলাম, ফজরের আজান হচ্ছে তখন। জ্বর আসলো সেদিন সকালে আমার। এক সাক্ষাতে এরকম মারাত্মক স্বপ্ন যে চেংড়িরে নিয়ে দেখা যায়, তার পিছু ছাড়া যায় না। কিন্তু বিশ্বাস করে জুনিয়র, আমার কোনো প্ল্যান ছিল না তোমারে বিয়ে করার। ছে, প্রশ্নই ওঠে না। আমার বিয়ে করার কথাই ছিল না, অন্তত তোমার মতো সাদা পায়রারে। করলে তরুরে করা লাগতো মনে হয়, হামজা ভাইয়ের ইচ্ছায়। তোমার জন্য জয়ামির না, জয়ামিরদের জন্য কখনোই তোমাদেরকে বানানো হয় না। সব অপরিকল্পনায় হয়ে গেছে। কসম, আমি বিশ্বাসই করি নাই আর্মেনিয়ারে আমি বিয়ে করছি। এই জন্য নিজেকে মানাইতে 2-3 দিন তোমার বাপের বাড়িতে তোমারে দেখতেও গেছিলাম, সত্যি এই ধরনের ঘটনা ঘটে গেছে কিনা। তো যা বলার জন্য এই বাল লিখতে বসা। অপরিকল্পিতভাবে যে অঘটন ঘটে গেল, তার আবার একটা শর্ত বাকি রয়ে গেছে। আমার তোমার বিয়ে ইসলাম মতে হয়েছে, ওইখানে দেনমোহরের কথা উঠছিল। আমি জানতাম ছাড়ার সময় ওইটা দেওয়া লাগে, কিন্তু কাজী শালা বলল ওইটা তোমার হক, আদায় করে দিলাম। তোমার দেনমোহর শোধ। তো এখন কি, আমার সব ছোঁয়া ভুলে যাবা? মানুষ কিছু দিয়ে মূল্য না পাইলে তা আজীবন মনে রাখে। মূল্য পরিশোধ হইলে দেনা পাওনা শেষ, সাথে স্মৃতিও। না, তুমি নিজেরে বিক্রি করো নাই, আবার কোনোদিন আমার নামেও করবা না, এটা নিশ্চিত। চাইলাম না তোমারে, যাও। তোমারে চাইলে ওইটাও আরেক পাপ। কম নয় আমার পাপ জীবনে, আরেকটা বাড়ালাম না, তাতে কি হবে? তোমারে চাইলে আমার পাপে ভাটা পড়ার প্রবল সম্ভাবনা। পাপ আমি ছাড়বো না, তোমার আমি চাইবো না। তোমার বাপের জমি বিক্রি করা 12 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে থাকলো, আর যার ঋণ ছিল তোমার আব্বার, ওইটা আমি শোধ করে দিছি। দেনমোহর ধরো 2 লাখ বেশি দিলাম। আমার জানা নাই নির্ধারিত অ্যামাউন্টের বেশি দিলে সমস্যা আছে নাকি। থাকলে থাকলো, স্বামী হিসেবে কিছু দিলে সমস্যা থাকার কথা না। না, স্বামী না, আসামি। লেখা কাটলে সৌন্দর্য নষ্ট হয়, তাই কাটবো না। তুমি স্বামী না পড়ে আসামি পড়ো। শোনো, যে টাকা জমা থাকলো, ওইটা যদি আমার দেয়া দেনমোহর হিসেবে খরচ নাও করো, তো তোমার বাপের জমি বেচার টাকা হিসেবে খরচা করো। মনে করবা আমি দেই নাই, তোমার বাপ দিছে। টাকা ছাড়া এক পাও চলতে পারবে না। উকিল হবার জন্য ভালো রকম টাকা লাগবে। ঘটনা হইল আপনার মতো উকিল খুব দরকার ম্যাডাম। তাইলে হয়তো আমার মতো জয়ামিরেরা মায়ের লাশ দেখিয়ে আপনার কাছে অপরাধীর শাস্তি আশা করতে পারবে। অপরাধীকে ফাঁসিতে ঝুলতে দেখে তাদের আগুন নিববে। আমার মতো পাপী তৈরি হবে না আরেকটা। কিন্তু ঘটনা হলো উকিল হিসেবে সবাই আপনাকে দেখবে, আমি বাদে। এটা অবশ্য ভালো। আমার মতো আইন বিদেশি পাপের ঘরওয়ালি আইনজীবী, বিষয়টা বেমানান। আপনি যখন উকিল হবেন ততদিন আমি থাকবো না বোধহয়। আমি আর বাঁচবো না বেশি দিন। খুব অল্প সময় আছে আমার। এই দিনগুলোতে আমি মাত্রাহীন পাপ করব। তোমার ঘেন্না আরো বাড়বে। তারপর যদি বেশ কিছুদিন বেঁচে থাকি তো ক্যান্সারে মরবো, নাহলে গুলি খেয়ে। আমি মরার পর আমিরদের একটা উত্তরাধিকারী দরকার, তাই মরার আগে জিন্নাহকে খুঁজে বের করার কাজটা বাকি। আর ওকে খুঁজতেই খুব ভয়াবহ কিছু পাপ করা লাগবে আমার, এরপর শেষ। পাপ থামাতে হলে পাপে কি মরে যেতে হয়। এমনিতেও রক্তের অবস্থা খারাপ, ব্লাড সেলের পেছন মারা গেছে, বোন মেরু ড্যামেজ। বেদম মায়ের খাওয়ার পর কোনোবার ঠিক মতো চিকিৎসা করা হয় নাই। ক্যান্সার না হইলে আমি অলৌকিক মানুষ হয়ে যাইতাম। মেলা সমস্যা শরীরে, এখনো মাংসের ভেতরে কামড়াচ্ছে। শরীর ভালো না, জ্বর আসবে মনে হয়। জীবনে ভালো আমি হইতে পারতাম, হইলাম না কেন জানা নাই। আমের পরিবারে বড় বাবা ছাড়া কেউ আমার মতন ছিল না। সব চাইতে বড় দ্বন্দ্ব কোথায় লাগছে জানো? আমি পাপ করতে না চাইলে দুনিয়া ছাড়তে হবে, আর বেঁচে থাকলে আমি পাপ ছাড়বো না। আমার কাছে পাপের কারণ নাই, কিন্তু খুন আবার মদের মতন। প্রথমবার জোশে এক ঢুক গিললে পরের বার নেশায় 1 বোতল লাগে। এরপর হাতের বাঁধন ছুটে গেলে আর বিবেক কাজ করে না। আর আমি তো রক্ত অভ্যস্ত খুব ছোট কালে। আমার কাছে পাপ পাপ না, আমি পাপ পণ্য বুঝি না। তো ঘেন্না টান্না করো তো এখনো নাকি? বেশি করার দরকার নাই, আমার এগোতে লাগবে। তবে শেষ হওয়া যাবে না কিন্তু, ওইটুকু আমার। আর কিছু নাই তোমার কাছে আমাকে দেবার মতন। তুমি নিজেই কাঙাল, কিচ্ছু নাই আমার জন্য তোমার কাছে। তোমার ওই ঘেন্নাটুকু আমার থাকলে ক্ষতি নাই। আমি নিজেই এই জীবনে আমার থেকে পরিবার কেড়ে নেওয়া আসামিদের ক্ষমা করি নাই, তুমিও করো না। এইখানে আমার তোমার নীতি নিউ থাক।
পৃষ্ঠা শেষের দিকে, হাতও কাঁপতেছে খুব। এই কাগজ যখন পাবে তুমি, আমি তখন বহুদূর। এই পাপের জন্মে আর দেখা হবে না তোমার সাথে। তোমার চোখে ঘেন্না দেখার সুযোগটুকু হারিয়ে আমি পালাবো। আমার তীর্থযাত্রা খুব সামনে। এখন একটা গান মনে পড়তেছে। আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না, ওখানেই শেষ করে দিও। চাইব না কিছুই তো আর, শুধু মনে রেখো কোনো একদিন। পৃষ্ঠা শেষ। আর এক লাইন লেখা যাবে, তো বিদায় আমার পাপে জীবনের অনাকাঙ্ক্ষিত মেহমান, আমার ঘরের দুশ্মন। জয় বাংলা। কাগজ ফুরায় এখানে। শেষের দিকের লেখাগুলো ক্রমান্বয়ে ছোট হয়েছে, লেখার ধাঁচে এলোমেলো ভাব এসেছে। এই বছর কয়েকে কাগজখানা মায়াজাবিন মোট 6 বার পড়েছে। প্রথম যেদিন পড়েছিল 2 বার, এরপর তারিখ এলে পড়া হয়। এর একটা কারণ আছে। প্রত্যেকবার কাগজখানা পড়ার পর সেও ফিরতি কিছু লেখে। এবারেও একখানা কাগজ তুলে নিয়ে লিখতে বসত। জয় আমির, আপনার কাগজখানা যখন আমি পেয়েছি, তার অনেক আগে আপনাকে সহ আমি ক্ষমা করে দিয়েছি আমার সকল অন্যায়কারীকে। আপনার পথ কখনই এক ছিল না। আপনি ধারণা করতেন পরিস্থিতি মানুষকে খারাপ বানায়, আমাকেও জয় আমির বানিয়ে তুলবে। না, আমি আপনার মতো কাফের হয়ে জন্মাইনি। আমি আজও এক সৃষ্টিকর্তার ভরসা রাখি, যিনি আপনার হাল এমন করেছিলেন যে আপনার শত্রুরাও কেঁদেছে আপনার পরিণতিতে, যিনি আপনার গুরুর পরিণতি এমন করে রেখেছেন যা দেখে আমি অবধি তার পরিণতির উপর সহানুভূতিশীল হয়ে উঠেছি। সেই আল্লাহ তাআলাকে এত কিছুর পরেও আমি অটল বিশ্বাস ও ভরসা রাখি। আপনার আশা আমায় নিয়ে ভুল ছিল। পরিস্থিতি মানুষকে জয়ামির বানায়, এটা সঠিক যখন মানুষটার ভেতরে আপনার মতো স্বার্থপরায়ণতা রয়েছে। ইমানদার কখনোই স্বার্থের ভিত্তিতে ধর্ম ও মানবিকতা পালন করে না। সর্বাবস্থায় এক আল্লাহ ও মানবিকতার উপর কায়েম থাকাটাই ঈমান। আপনার মতো নরবরে ইমানদার আর স্বার্থপর এমনিতেও ভালো মানুষ হয় না পৃথিবীতে। মাকে ধর্ষিত হতে দেখলেন, 2-4 বার আল্লাহকে ডাকলেন, তিনি সাড়া দিলেন না। আপনার কাছে হয়ে গেল সেই মহান সত্তা অস্তিত্বহীন। বাহরে, ইমান তো হাতের মোয়া না। মুরসালিন মহানকে তো দেখেছেন, 1000 ফোঁটা রক্তেও একই দৃঢ়তা, একই বিশ্বাস। আপনি ইমানদারদের ইতিহাস জানেন না। তারা চূড়ান্ত বর্বরতার সামনেও সেই এক রবের সাক্ষ্য দিয়ে প্রাণ হারায় হাসতে হাসতে। আপনি তাদেরকে জানলে নিজেকে অবশ্যই একজন মুসলমানের ঘরের সন্তান হিসেবে ধিক্কার দিতেন। আপনি জন্মেছিলেন অবিশ্বাসী হয়ে। পরিস্থিতির দোষ দিয়ে গা বাঁচাতে চাইলে ওটা আমার কাছে অগ্রহণযোগ্য। আপনি প্রতিশোধের কথা বলেছেন, মেনে নিলাম যান। যারা আপনার সঙ্গে অন্যায় করেছিল তাদেরকে শাস্তি দিয়েছেন, তারা সংখ্যায় কয়জন? অথচ আপনার হাত শত মানুষের রক্তে রাঙা। এগুলো কি ছিল? কিসের প্রতিশোধ ছিল? নিরীহ নিষ্পাপ প্রাণগুলোর অপরাধ কি ছিল? আমি জানতাম আপনার চিন্তাধারা অসুস্থ, এজন্য কোনোদিন বোঝাইতেই যাইনি। রুচি পাইনি আপনাকে খুলে বোঝানোর, কারণ আপনি আপনার এই গোজামিল তত্ত্বে দৃঢ় বিশ্বাসী। এটা বুঝে আপনার একমাত্র শাস্তি নির্ধারণ করেছিলাম যাবজ্জীবন কারাদণ্ড। আজ মনে হয় আপনি থাকলে আমি আলোচনায় বসতাম এক দফা আপনার সঙ্গে। অনেক কথা বলার বাকি রেখে আপনি চলে গেলেন। আমার ভেতরের বহু কথা আপনার না শোনা রয়ে গেছে। আবার কখনো সামনে এসে দাঁড়ালে বলবো, কিন্তু ফিরে যদি আমাকে আবার আমার স্থানে না পান, এই কাগজগুলো দেখে নেবেন। আপনি আমার চোখের ঘেন্নায় খুব অভ্যস্ত আর আগ্রহীও, অথচ আপনি জানেননি ঘেন্না ছাড়া সামান্য পরিমাণ কৃতজ্ঞতাও ছিল সেখানে। একদিন আপনি আমার ইজ্জত বাঁচালেন, এক খুখার অমানুষের সাথে একটুখানি শত্রুতা করলেন, আবুকে কাঁধে তুলে বয়ে নিয়ে এলেন। এরপর খানিকটা কৃতজ্ঞতা জন্মাতে পারে না আমার ভেতরে? আপত্তি কোথায়? অনেকখানি কৃতজ্ঞতা জমিয়ে রেখেছিলাম আপনার জন্য, কিন্তু সেটুকু নিবেদনের সুযোগ না পাওয়ার ব্যথায় গভীরতা আপনি মাপতে পারবেন না। আপনি তার আগে আমাকে মেরে ফেললেন, খুব নিষ্ঠুর রকম মৃত্যু। সামান্য ছাড় দিলেন না। আমি কেন দেব? কেন? আপনি যদি থুতুর যোগ্য হয়ে সামান্য থুতু বরদাস্ত না করতে পারেন, আমি কেন এত কিছু বরদাস্ত করে আপনাকে ছাড় দেব? আমার এই জীবনের দায় কার? আজও রাস্তায় বেরোলে গুঞ্জন শুনতে পাই জয় আমিরের বউ যায়, অথচ আমার কোথাও আপনি নেই। আপনি এই জগতের কোথাও নেই যেখানে গিয়ে আমি আপনার বিশাল বড় কলিজাটা ছিঁড়ে এনে আমার কলিজার আগুন নেভাতে পারি। আমার ভেতরে প্রতি মুহূর্তে আপনাকে সামনে রেখে হাজারো আলাপ পাড়ার জেদ উঠে, কিন্তু আপনি নেই কেন? আপনি নরক স্বীকার করে পাপ করলেন, আমার জীবনটা নরক করে সেখানে পৌঁছলেন।
কারণ আপনি জয়ামের হিংসুটে। আপনি ঠিক গুনে গুনে আপনার জীবনের সকল বৈশিষ্ট্য আমাকে দিয়ে গেছেন, যা আপনি বয়ে গেছেন। আমি আজ ঠিক আপনার মতো নিঃস্ব, কাগাল, আত্মচিৎকার গেলে হেসে বেড়ানো জীবন মৃত আত্মা। আমি আপনাকে ক্ষমা করব না, কখনোই না। আপনি চাইলে সব ছেড়ে ফিরতে পারতেন, আমি নাই বা মানলাম। আপনি বেঁচে থাকতে পারতেন, আপনি কোনোটাই করেননি। আপনার ক্ষমা নেই। যতবার আপনার কথা উঠবে আমি বলবো, জয়ামির আমার আসামি, তার স্থান কেবল আমার কাঠগড়ায়, যার কেস আমি লড়ে যাব আজীবন, কিন্তু শুনানির রায় আসবে না কখনো। তো সিনিয়র, যা বলতে আজ কলম তুলেছি, সামনের মাসে আপনার বড় সাহেবের বন্ধ হওয়া কেস ফাইল আবার খুলতে যাচ্ছি। আমার প্রথম কেস হাতে নিতে যাচ্ছি। আজ আপনি থাকতে কি করতেন জানি না, হয়তো আমায় থামাতে চাইতেন, আরেকবার বদনাম করে অথবা মারধর করে আটকে রাখতে চাইতেন কোনো বন্দিশালায়, জানি না। তবে আমার পরিকল্পনা খুব একটা ভালো নয়। আমি খুব খারাপ কিছু করার চেষ্টা করব আপনার বড় সাহেবের সঙ্গে। নিজের সন্তানের খুনি, নাকি অনেকগুলো প্রাণের নাকশ হিসেবে বলতে পারছি না। এইটুকু লিখে উঠে পড়ল অন্তু। অস্থিরতা ঘিরে ধরল খুব তাকে। উঠে গিয়ে ব্যালকনির গ্রিলে মাথা ঠেকিয়ে আনমনে গুনগুন করে উঠল। মাঝে মধ্যে তার কানে ভেসে আসে আজকাল একটি গানের দু চারটি কলি, তাই গেয়ে উঠল সে। না জানি কোন অপরাধে দিলে এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি বেঁচে, খবর নিলা না। আমি ছাড়া কেউ নেই আমার দুঃখের পরিজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। পাড়ার অথবা কর্মক্ষেত্রের মহিলাদের খুব চিন্তা তাকে নিয়ে। সেদিন একজন জিজ্ঞেস করল, তুমি বিয়ে করবা না? মাহাজাবিন বলল, আমি কি অবিবাহিত? কত প্রশ্ন জবাবহীন অবস্থায় দিনরাত চক্রাকারে বয়ে যায়। মাহাজাবিনের বড় কৌতূহল জাগে জয়নাল আমিরের স্ত্রী, অর্থাৎ জিন্নাহা আমিরের মায়ের ব্যাপারে। সেই নারীটি কে, কোথায় থাকেন, জীবিত অথবা মৃত, জানা হয়নি কখনো। সে কিসের অপরাধে এ জীবন পেয়েছে তাও অজানা। তার কখনো কেউ নেই, মূলত এক শিশু ও জোয়ান একটি নারীর ভার বইতে তার এই বেঁচে থাকা। অবশ্য বেঁচে থাকার কোনো নিশ্চয়তা তার নেই। অবরুদ্ধ নিশীথ কখনো ফুরোয় না, কেবল চক্রাকারে ঘুরে বিভিন্ন বিন্দুতে স্থির হয়। এই শহরে রোজ চলে ঘটা করে অবরুদ্ধ নিশীথের খেলা। রূপকথা মাহাজাবিনের কাছে বেশ কিছু মাস ছিল। তার শরীরে যে সকল ক্ষতের দাগ পলাশের বদলতে ছিল, তা ঢেকে গেছিল কারাগারের অযাচিত উন্মাদ অত্যাচারে। ইঞ্জেকশনের প্রভাবে ক্ষত থেকে পুঁজ ও রক্ত পড়ার ঘটনা নিয়মিত হয়ে উঠেছিল। তা মাহাজাবের নিজ হাতে পরিষ্কার ও ড্রেসিং করে দিতে দিতে এমন সব গল্প তাকে শুনিয়েছে, যা রূপকথার আন্দাজের চেয়ে কিছু বেশিই ছিল। জয়ামিনের রেখে যাওয়া টাকাগুলো মাহাজাবিন তাকে দিয়েছিল চিকিৎসার জন্য। সে গ্রহণ করেনি। তার নামে যথেষ্ট অর্থ আছে। এছাড়া শিক্ষাগতভাবে বিদেশি ডিগ্রি প্রাপ্য রূপকথা আজ করে আজ পথের পাগলি, অথবা কুষ্ঠরোগে আক্রান্ত। মাংস খসে পড়া কুকুরের চেয়েও তুচ্ছ জীবন। একটি ছোট্ট ফ্ল্যাট ভাড়া করে থাকছে। মাহাজাবিন তাকে ছাড়তে চায়নি, ভয় ছিল সে আত্মহত্যা করবে। মাহাজাবিন বোকা। মাহাজাবিনের কোনো ধারণা নেই তার সহনশীলতা সম্বন্ধে। তার শরীরটা আজ ব্যথা অনুভূতিহীন ঘরের কোণে পড়ে থাকা আসবাবের মতো বইকি। একটি অসুস্থ পরিবার থেকে উঠে আসা অসুস্থ শরীর ও মনের অধিকারিণী কিনা সে। তার বাপের বিশাল বড় বাড়ি সিলগারা মারা। পলাশের আরো বাড়ি আছে, যা পুলিশের অশনাক্ত, কিন্তু সে যায়নি। সে একটি নতুন ফ্ল্যাটের ব্যালকনিতে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পুরনো দিন স্মরণ করে হাসতে চায়। তার একটা শখ আছে, শরীরের ক্ষতগুলিতে পচন ধরা অবস্থা। সে শুনেছে মানুষের মাংস পচলে তাতে পোকা হয়। এটা কখনো দেখা হয়নি। তার শখ হলো তার শরীরের ক্ষতগুলো ঠিকমতো পচে উঠলে সেখানে পোকা হোক। সেই পোকাদের কাছে সে বর্ণনা করবে শরীরের ব্যথা ও একটি সুস্থ জীবনের তৃষ্ণা কেমন হয়। তার মস্তিষ্ক খুব বেশি অনিয়ন্ত্রিত হতে গেলে সে দৌড়ে অন্তুর কাছে চলে যায়, অন্তিকের মেয়ের সাথে খেলে। এই তো সেদিন তার মনে হলো সেও নারী, জরায়ু আছে, গর্ভধারণ ক্ষমতা আছে, তার বিয়েও হয়েছিল, হতেই পারত তারও এমন একটি সন্তান। পরক্ষণে নিজের ভাবনায় হেসেছে সে। সবাই কেন সব ধরনের আকাঙ্ক্ষা রাখবে? মাহাজাবিনের ভয় সে যখন তখন আত্মহত্যা করতে পারে, কিন্তু সে কখনোই আত্মহত্যা করবে না। সে বেঁচে থাকতে চায়, দেখতে চায় এই দুনিয়াটা আরো কেমন হতে পারে। ব্যথা তাকে ব্যথা দিতে পারে না, সেক্ষেত্রে তার চেয়ে শক্তিশালী আর কি আছে?
এমন শক্তিশালী নারী সে মরবে কেন? সে বাঁচতে চায়। এই তো সেবার পরাগের ফাঁসি হলো না, তাকে কারা যেন বাঁচিয়ে নিল। বাঁচিয়ে নেবার বদলে পরাগের কাছে তার ত্রাসের ব্যক্তিত্ব কেনা হলো। সে কারাগার থেকে বেরিয়ে আবার ফিরল ত্রাসে, কিন্তু এবার সেই ত্রাসের সাম্রাজ্য তার অবৈধ বাপ বা পলাশের নয়। এবার অন্যের জন্য সে কেবল কাজের কাজই। পরাগ রূপকথার সাথে জোর করে থাকে, রূপকথার ফ্ল্যাটেই থাকে। রূপকথা যুদ্ধ ঘোষণা করেছিল না থাকতে দেয়া নিয়ে। পরাগ গ্রাহ্য করেনি, করার কথাও নয়। রূপকথা পরাগ ছাড়া এবং পরাগের রূপকথা ছাড়া তো কোথাও কেউ নেই। একইভাবে সন্তান হিসেবে চিরকাল রূপকথা পরাগের বোন। রূপকথা বললেই পরাগ রূপকথাকে একা ছেড়ে দেবে নাকি? কোর্টে আসা যাওয়ার পথে বেশ কয়েকবার তার সাক্ষাৎ হয়েছিল মাহাজাবিনের সাথে। কথা হয়নি, কেবল চোখ ভরে দেখেছে সে জীবন ঝড়ে ক্ষতবিক্ষত হয়ে তবু নীরের গন্তব্যে পৌঁছে যাওয়া অ্যাডভোকেট নারীটিকে। কদিন পর নাকি হামজার কেস আবার রিওপেনের কাজ হাতে নেবে অ্যাডভোকেট সাহেবা। পরাগ সাহায্য করবে বলে ঠিক করেছে, নৈতিক উপায়ে না হোক অনৈতিক উপায়ে। হামজার কেস আবার রিওপেন করাটা নেহাত সহজ কাজ নয়, প্রাণের ঝুঁকি সহ অসীম হয়রানির পথ। তবু এই কাজে হাত দিতে সে বদ্ধপরিকর। এবং সেই দিনের দুদিন আগে মাহাজাবিনের দরজায় কেউ এলো। তখন মাগরিবের নামাজ শেষ হয়েছে সবে। গোধূলি লগ্ন যাকে বলে। মার্জিয়া দরজা খুলে একটা নারীকে পেল, চিনতে পারল না, সে দেখেনি কখনো। ভেতরে ঢোকার তাড়া নেই নারীটির মাঝে। মুচকি হেসে জিজ্ঞেস করল, তুমি সে নও যার কাছে আমি এসেছি? মার্জিয়া ডাকে, অন্তু। মাহাজাবিন দরজার কাছে যায়। নারীটি আপাতমস্তক তাকে দেখে। একটি সাদাটে নীল শাড়ি পরা, চোখ দুটো কি ভীষণ গভীর, গম্ভীর আর ব্যথাসিক্ত। মুখের গড়ন দেখলে বলতে মন চায় বড় যত্নে সাজানো সুশ্রী চেহারাখানা। একবার তাকালে আবার তাকিয়ে দেখার ইচ্ছে জাগার চেহারা থাকে কিছু, তেমন চেহারা মাহাজাবিনের। ঘাড়ের কাছে হালকা কোকড়া চুল পেঁচানো একটি খোপা। মাহাজাবিনের চিনল না নারীটিকে, কখনোই দেখেনি সে। নারীটির মুখে স্মিত হাসি, চোখ দুটো তাকিয়ে দেখছে অপলক। বয়স কত হবে, 40-এর বেশি। আটপৌরে করে শাড়ি পরা, তার উপর একখানা কাতান ওড়না চড়ানো, মাথা মুখ আবৃত তাতে। মাহাজাবিনকে দেখে মুখে ধরে রাখা ওড়নার প্রান্তটা ছেড়ে দেয়। মাহাজাবিন দেখতে পায় এক অনন্য চেহারার নারী। একটু সামান্য সাজগোজে শৌখিন বোধ হয়, চোখের কাজল, ঠোঁটের সামান্য লিপস্টিক, তাই বলে। মাহাজাবিনকে দেখা শেষ হলে নারীটি মৃদু হেসে জিজ্ঞেস করে, তুই তাহলে জয়ামিনের বউ? মাহাজাবিন হ্যাঁ না কিছু বলে না। সে বুঝতে চায় নারীটি কে, কেন এসেছে তার কাছে। সমাপ্ত। লেখিকাপুর একটি মন্তব্য এখানে রয়েছে, তা উল্লেখ করে দিতে চাচ্ছি। উপন্যাস উপাখ্যান কখনো সমাপ্ত হয় না, কেবল কোথাও শুরু করে কোনো এক পর্যায়ে থেমে যেতে হয়। তাই আমার সমাপ্ত লিখতে ইচ্ছে করে না। এই ছিল অবরুদ্ধ নিশীথ উপন্যাস। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে নিয়মিত গল্প শুনতে ইচ্ছে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো উপন্যাস নিয়ে। ও আরেকটা কথা, আপনাদের কোনো উইশ থাকলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, নেক্সট কোন উপন্যাসটা পড়তে পারি আমি। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।